হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশে যেটা দেখো 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে, বার্ডওয়ান বিদ্যাভারতী ভবন গার্লস হাই স্কুল। এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। দেখো 4 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্সের আমাদের একের দাগের প্রথম এমসিকিউ, প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না। এখানে আনসার হবে ঘর্ষণ বল। ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল না থাকলে আমরা পিছলে পড়তাম, কোনোভাবেই হাঁটতে পারতাম না। এরপরে সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে। সমতল দর্পণ, এটা একটা সমতল দর্পণ, এর উপর যখন লম্বভাবে অর্থাৎ অভিলম্ব বরাবর যখন কোনো আলোকরশ্মি আপতিত হয়, তোমরা জানো অভিলম্ব বরাবর আপতিত হলে সেক্ষেত্রে আপতন কোণ আই এর মানটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। আর তোমরা প্রতিফলনের সূত্র জানো যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। যেহেতু এখানে আপতন কোণের মান 0 ডিগ্রি, তার জন্য প্রতিফলন কোণটা হবে 0 ডিগ্রি। লম্ব আপতন মানেই সেখানে আপতন কোণ হোক বা প্রতিফলন কোণ হোক, দুটোই কিন্তু 0 ডিগ্রি হবে। এখানে আপতিত যেভাবে হচ্ছে প্রতিফলিতও সেই পথে হয়। নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। বিস্ফোরক তৈরিতে যে অ্যাসিডটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা HNO3। কার্বনের নিয়তাকার রূপভেদ হচ্ছে গ্রাফাইট, আর এই তিনটে হচ্ছে অনিয়তাকার রূপভেদ। শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো দেওয়া হয়েছে 2-1 ক্ষারীয়, এখানে বসাবে পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। গ্যাস মুখোশে সক্রিয় চারকোল ব্যবহৃত হয়। এরপর 3-1 একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়ায় পাঠ দেখালো 3 কেজি। এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত হবে? এখানে তোমরা লিখতে পারো যে ভর m সমান 3 কেজি আর অভিকর্ষজ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা লেখার পরে তোমরা লিখবে যে অভিকর্ষ বলের মান সমান mg, m হচ্ছে 3, g এর মান হচ্ছে 9.8, গুণ করবে তাহলে পেয়ে যাবে 29.4 এত নিউটন। এরপরে মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? আলোর রঙের ও মাধ্যম দুটির প্রকৃতির ওপর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 ক্যালসিয়ামের যোজ্যতা মানে Ca, এই ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই জন্য ফসফেটের নিচে বসে। আর PO4 অর্থাৎ ফসফেটের যোজ্যতা 3, সেটা ক্যালসিয়ামের নিচে বসবে। 4 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, 1 লিটার আয়তনের জলের ভর 1 কেজি, তাহলে জলের ঘনত্ব কত গ্রাম পার ঘন সেমি হবে? দেখো এখানে আমাদের প্রথমে ডেটাগুলো আমরা লিখবো যে ভর সমান 1 কেজি, আয়তন সমান 1 লিটার। কেজি পার লিটারে আমি চাইলে এটা আনসারটা করতে পারি, কিন্তু আমি এটা কনভার্ট করে নিয়েছি। প্রথমে 1 কেজিকে আমরা 1000 গ্রাম করে নিলাম, আর 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেমি। ঘন সেমিকে সেন্টিমিটার কিউব এরকম ভাবে লেখা যায়। তাহলে এত জল। এবার জলের ঘনত্ব, যে কোনো জিনিসের ঘনত্ব বের করতে গেলে ভরকে আমরা আয়তন দিয়ে ভাগ করি। তাহলে উপরে ভর হচ্ছে 1000, আয়তন হচ্ছে 1000, 1000কে 1000 দিয়ে ভাগ করে 1 হয়। তাহলে 1 গ্রাম পার ঘন সেমি অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে জলের ঘনত্ব। এরপরে দুটি সমতল দর্পণের মাঝের কোণ 60 ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে? প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ -1। দর্পণ দুটির মাঝের কোণ বলেছিল 60 ডিগ্রি, তাহলে 360কে 60 দিয়ে ভাগ করব, তারপরে যেটা হবে সেটা থেকে আমরা 1 মাইনাস করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 6, 6 6 36 হয়, তাই না? 0 0 কেটে যায় আর 6 6 36 হয়। তাহলে 6 থেকে 1 বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব 5টি। ফাইনালি তোমরা লিখে দেবে যে অতএব প্রতিবিম্বের সংখ্যা সমান 5টি। মূলক কাকে বলে? দুটি মূলকের সংকেত লেখো। আগে যখন পেয়েছিলাম তখন আমরা এটা টেক্সট বুক থেকে দেখিয়েছিলাম, এখন আমি রায় মার্টিন থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 183। দেখো, একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এইরূপ স্বাধীন পরমাণু পুঞ্জকে বলা হয় মূলক বা যৌগ মূলক। উদাহরণ দেবে অ্যামোনিয়াম মূলক NH4 মনোপজিটিভ, সালফেট SO4 বাইনেগেটিভ। নেক্সট কোশ্চেন দেখো, কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া কিভাবে তৈরি হয় সমীকরণ সহ লেখো। এটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার 149 লিখবে যে
এরকম ভাবে লিখতে পারো, কথায় প্রথমে শুরু করতে পারো যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 150 এটিএম চাপে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে। নিয়ে লিখবে বিক্রিয়ার সমিত সমীকরণটি হলো, নিয়ে লিখবে যে CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া, 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 150 এটিএম চাপ তৈরি হয়ে যাচ্ছে CONH2 হোল টুয়াইস এটা হচ্ছে ইউরিয়া, এবং তার সঙ্গে উৎপন্ন হয় জল। স্তম্ভ মিলিয়ে নাও, এখানে বলেছে ক্ষারকীয় অক্সাইড, এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম অক্সাইড, যে কোনো ধাতব অক্সাইড, ক্যালসিয়াম একটা ধাতু, যখনই দেখবে যে ধাতব অক্সাইড, যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি Na2O সোডিয়াম অক্সাইড, কেমন, বা আমি লিখছি MgO ধাতব অক্সাইড, মানে সেটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, এটা এর সঙ্গে যাবে। আম্লিক অক্সাইড, অধাতব অক্সাইড যেগুলো, সেগুলো হচ্ছে আম্লিক অক্সাইড। এখানে কার্বনটা হচ্ছে অধাতু, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা একটা আম্লিক অক্সাইড, এটা বি। পার অক্সাইড হচ্ছে Na2O2 সোডিয়াম পার অক্সাইড, এটা সি। উভধর্মী অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এরপরে 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথমেই বলেছে দেখো প্লবতা কাকে বলে, প্লবতা কিসের উপর নির্ভর করে, আর চাপের এসআই একক লেখো। চাপের এসআই এককটা আমি এখানে লিখে দিচ্ছি পাস্কাল। প্লবতার সংজ্ঞায় তোমরা লিখবে যে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপরে সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিনিধিত্ব মানে ব্যালেন্স করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয়। মানে যখন কোনো বস্তুকে নিচে ডোবানো হয়, কোনো তরলে, তখন সেই তরল বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লবতা। এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এখানে দেখো এটা নম্বর দিয়েছে 1 নম্বর, তাহলে শুধুমাত্র লিখবে যে প্লবতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর দিয়ে লিখবে অপসারিত তরলের আয়তন, 2 নম্বর তরলটির ঘনত্ব, আর 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এরপরে নেক্সট কোয়েশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এটা লিখবে। দেখো এখানে এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এদিকে রয়েছে ঘন মাধ্যম, ধরো এদিকটা রয়েছে জল, তাহলে জলের সাপেক্ষে উপরে আমি লঘু মাধ্যম বাতাস ভাবতে পারি, কেমন। এবার যখন আলোকরশ্মি দুই মাধ্যম বিভেদ তলে, অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে, ঘন থেকে যখন লঘুতে যায় তখন দুই মাধ্যমের বিভেদ তলে যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, যখন সংকট কোণে আপতিত হয় তখন প্রতিসৃত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল, এই বিভেদ তল বরাবর ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু যখন সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তখন এই আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিটা এই মানে লঘু মাধ্যমেও যায় না, দুই মাধ্যমে বিভেদ তলেও যায় না, বরং আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ হচ্ছে 24.5 ডিগ্রি। এরপরে 3 এ ক্লোরিন পরমাণুর ছবি আঁকো, এই পরমাণুতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো এই ছবিটা তোমরা অঙ্কন করবে ক্লোরিন পরমাণুর এই দিকটা, কেমন। ক্লোরিন পরমাণুর মধ্যে এই পজিটিভ দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা তো নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, কেমন। নিউক্লিয়াসের মধ্যে ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে 17টি প্লাস অর্থাৎ 17টি প্রোটন থাকে, 18টি থাকে নিউট্রন, তার মানে এটা প্লাস মাইনাস কিছু নেই, মানে তুমি বুঝতে পারছো এটা নিউট্রন। এবার প্রথম কক্ষপথ সেটা হচ্ছে কে, সেই কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে দুটো ইলেকট্রন অঙ্কন করব। তারপর হচ্ছে এল কক্ষপথে 8টা ইলেকট্রন, দেখো এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন, তাহলে 2 আর 8 হয়ে গেল 10। টোটাল ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17, তাই না। প্রথমে তোমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে নেবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দিলে 2, 8, 7, কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা ইলেকট্রন, তাহলে এম কক্ষে বাকি 7টা ইলেকট্রন, তাহলে এখান থেকে কাউন্ট করে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, এরকম ভাবে অঙ্কন করে দেবে। নিয়ে লিখবে যে ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সমান লিখবে 17টি, প্রোটন সংখ্যা সমান 17টি এবং নিউট্রন সংখ্যা সমান 18টি। এটা পেজ নাম্বার 86। কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত? কার্বন টেট্রাক্লোরাইড মানে Cl4,
এক্ষেত্রে কার্বনটা মাঝখানে থাকে এবং চারদিকে 4টে ক্লোরিন পরমাণু থাকে, চারদিকে 4টে ক্লোরিন পরমাণু থাকে। তাহলে এর যোজ্যতা কত? চারদিকে 4টে যোজ্যতা রয়েছে, তাহলে যোজ্যতা হয়ে যাবে, আনসার হবে 4। এরপর 4 এ পরীক্ষাগারে অক্সিজেন তৈরির প্রয়োজনীয় দ্রব্য লেখো। পরীক্ষাগার পদ্ধতি বলেছে, লিখবে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্য বা প্রয়োজনীয় দ্রব্যগুলি হলো পটাশিয়াম ক্লোরেট KClO3, অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2। এখানে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে 3Fe আয়রনের সঙ্গে যখন স্টিম 4H2O অর্থাৎ স্টিমের বিক্রিয়া ঘটানো হয়, তখন এক্ষেত্রে প্রথমে উৎপন্ন হয়, আমি এখানে লিখে দিচ্ছি, Fe3O4 উৎপন্ন হয় এবং তার সঙ্গে 4 অণু H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে শেষ প্রশ্ন, ক্যালোরি মূল্য কাকে বলে, এর একক লেখো। পেজ নাম্বার 142 সংজ্ঞা দেওয়া হয়েছে যে 1 কেজি কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা ক্যালোরি মূল্য বা তাপন মূল্য বলে থাকি। একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি। দেখো এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এই একক কিন্তু একটা নয়, অনেক রকম একক হতে পারে। এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা এককের সাপেক্ষে দিয়েছে, তার জন্য সংজ্ঞাটা আমরা পুরোপুরি ঠিক বলতে পারবো না। তার জন্য এই সংজ্ঞাটা আমি রায়মার্টিন থেকে তোমাদের দেখাবো। রায়মার্টিন থেকে যদি তোমরা সংজ্ঞাটা করো তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটা ভালো হবে। দেখো মানে 1 কেজি বা 1 লিটার কোনো কিছু না বলে, ধরো তরল জ্বালানি, তখন আমরা 1 লিটার বলবো। যদি কঠিন জ্বালানি হয় তাহলে 1 কেজি বলবো। তাহলে জ্বালানি তো কঠিন না তরল সেটা তুমি তার রেসপেক্টে তো সংজ্ঞা দেবে না। সংজ্ঞা এমন একটা হবে যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য। একক ভরের কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে। নিয়ে লিখবে যে সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক হলো ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে ক্যালোরি মূল্যর একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি বা জুল পার কেজি। যখন 1 নম্বর প্রশ্ন দেয়, ধর এখানে তো দুটো একক দেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে কোনটা হবে, তখন শুধুমাত্র একটা একক যদি জানতে চাই, মানে আলাদা যদি প্রশ্ন আসে যে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কি, তখন তোমরা লিখবে জুল পার কেজি। কেমন? এরপর দেখো বায়োফুয়েল কি। বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল আসলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। বিদেশে বহু জায়গায় গ্যাসোলিনের সঙ্গে এটা মিশিয়ে যানবাহন চালানো হয়। তাহলে এতটা তোমরা লিখবে। আর যারা পুরোটা লিখতে পারবে না, তোমরা শুরু করবে এখান থেকে, এতটা পর্যন্ত লিখলে হয়ে যাবে। এটা পেজ নাম্বার 147। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 4 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।